কখনো কি এমন হয়েছে রাতের অন্ধকারে কোনো বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হয়েছে কেউ আপনার নাম ধরে ডাকছে? আপনি থেমে চারপাশে তাকিয়েছেন, কিন্তু সেখানে কেউ ছিল না। আপনি ভেবেছেন হয়তো বাতাসে বাঁশের শব্দ, কিন্তু যদি সেই ডাকটা আবার আসে, এবার একদম আপনার কানের কাছে, আর সেই কণ্ঠ বলে, এদিকে আয়, আমি অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আপনি দৌড়ে পালাতে চাইবেন, কিন্তু তখনই বুঝবেন আপনার দুই পা আর আপনার কথা শুনছে না, কারণ কেউ একজন আপনাকে ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ বলে প্রতিটি পুরনো বাঁশঝাড়ে বাতাসের শব্দ থাকে, কিন্তু বাংলাদেশের কিছু বাঁশঝাড়ে বাতাস নয়, অন্য কেউ ফিসফিস করে। আজকের গল্পটি এমন এক গ্রামের, যেখানে রাতের পর বাঁশঝাড়ের পাশ দিয়ে একা যাওয়া মানেই নিজের মৃত্যুকে ডেকে আনা। তাই হেডফোন ব্যবহার করুন, ঘরের আলো একটু কমিয়ে দিন, আর প্রস্তুত হন, কারণ আজকের গল্প শেষ হওয়ার পর রাতের অন্ধকারে বাঁশের শব্দ আর কখনো আপনার কাছে স্বাভাবিক মনে হবে না। স্বাগতম ভূত.com-এ। বাংলাদেশের অজানা রহস্য, ভৌতিক ঘটনা, পরিত্যক্ত স্থান, লোককথা এবং বাস্তব জীবনের গা ছমছমে গল্প নিয়ে আমরা হাজির হই আপনার সামনে। এখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে অন্ধকার, রহস্য আর এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও অজানা। তাই হেডফোন ব্যবহার করুন, আলো একটু কমিয়ে দিন, আর প্রস্তুত হন এমন এক জগতে প্রবেশ করার জন্য যেখানে বাস্তবতা আর দুঃস্বপ্নের সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যায়। আপনি দেখছেন ভূত.com, যেখানে প্রতিটি গল্পের শেষে থেকে যায় একটি প্রশ্ন, আসলে কি সত্যিই আপনি একা আছেন? আমার নাম রাশেদ। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁয়ের একটি ছোট গ্রামে। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমার বয়স ছিল 26। আমি একটি ফিড মিলে সুপারভাইজার হিসাবে কাজ করতাম। প্রতিদিন সকালে কাজে যেতাম, রাতে বাড়ি ফিরতাম। জীবনটা খুব সাধারণভাবেই চলছিল, কিন্তু একটা বাঁশ ঝাড় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমাদের গ্রামের একেবারে পশ্চিম পাশে ছিল বিশাল একটা পুরনো বাঁশঝাড়। এত বড় বাঁশঝাড় আমি জীবনে আর কোথাও দেখিনি। দিনের বেলাতেও জায়গাটা অস্বাভাবিক নীরব থাকত, রাত হলে সেই নীরবতা আরও ভারী হয়ে যেত। গ্রামের বৃদ্ধরা বলতেন, সূর্য ডুবে যাওয়ার পর কেউ যেন ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে একা না যায়, কারণ ওখানে মানুষের চেয়ে অন্য কিছুর আনাগোনা বেশি। ছোটবেলা থেকে এসব গল্প শুনে বড় হয়েছি, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আমার কাছে সবকিছুই ছিল কুসংস্কার। একদিন ফিড মিলে অতিরিক্ত কাজের কারণে বাড়ি ফিরতে রাত হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 12:45। সহকর্মীরা সবাই আগেই চলে গেছে। আমি একাই মোটরসাইকেল নিয়ে গ্রামের দিকে রওনা দিলাম। প্রথম কয়েক কিলোমিটার সবকিছুই স্বাভাবিকই ছিল। রাস্তার দুই পাশে দোকান, কিছু চায়ের স্টল, মাঝে মাঝে ট্রাকের আলো। তারপর ধীরে ধীরে সব শেষ হয়ে গেল। শুরু হলো ফাঁকা রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, দূরে দূরে তাল গাছ, আর সামনে সেই পুরনো বাঁশঝাড়। আমি যত সামনে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল চারপাশের বাতাস বদলে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম
এতক্ষণ ধরে যে ঝিঝি পোকার শব্দ শুনছিলাম সেটা এক মুহূর্তে থেমে গেছে। কোনো কুকুরের ডাক নেই, কোনো পাখির শব্দ নেই, শুধু আমার মোটর সাইকেলের ইঞ্জিনের আওয়াজ আর বাঁশ পাতা একে অপরের সাথে ঘষা খাওয়ার অদ্ভুত শব্দ। শু শু শু। শব্দটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। তবু আমি নিজেকে শান্ত রাখলাম। ভাবলাম বাতাস বইছে, এটাই স্বাভাবিক। ঠিক তখনই আমার ডান পাশের বাঁশঝাঁজের ভেতর থেকে স্পষ্ট একটা শব্দ ভেসে এলো, রাশেদ। আমি চমকে উঠে ব্রেক করলাম, চারদিকে তাকালাম। কেউ নেই, একটা মানুষও না। আমি নিজের মনকে বোঝালাম হয়তো ভুল শুনেছি। আবার বাইক চালাতে শুরু করলাম, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর একই কণ্ঠ আবার শোনা গেল, রাশেদ, এইদিকে আয়। এবার আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল, কারণ এটা বাতাসের শব্দ ছিল না, এটা ছিল একজন মানুষের গলা, যে আমাকে নাম ধরে ডাকছিল। কিন্তু সেই রাতের রাস্তায় আমি ছাড়া আর কোনো মানুষ থাকার কথা নয়। আমি গতি বাড়িয়ে দিলাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই আমার মোটর সাইকেলের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হেডলাইট নিভে গেল, চারপাশ ডুবে গেল অন্ধকারে। আমি স্টার্ট দেবার চেষ্টা করলাম, একবার, দুবার, তিনবার, কিন্তু ইঞ্জিন আর চালু হলো না। ঠিক সেই মুহূর্তে আমার কানের একেবারে কাছে খুব ধীরে, খুব ঠান্ডা একটা কণ্ঠ ফিসফিস করে বলল, তুই অবশেষে চলে এসেছিস। আমার পুরো শরীর জমে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, কেউ নেই, শুধু অন্ধকার আর ঘন বাঁশ ঝাড়। হঠাৎ বাঁশগুলো একসাথে দুলতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন বাতাস একদমই ছিল না। তবুও একটার পর একটা বাঁশ যেন অদৃশ্য কারোর ধাক্কায় নড়ছিল। শু শা শু, শব্দগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি আবার মোটরসাইকেল স্টার্ট দেবার চেষ্টা করলাম, কিছুই হলো না। ইঞ্জিন সম্পূর্ণ নিস্তব্ধ। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই এটাকে বন্ধ করে রেখেছে। ঠিক তখনই আমার চোখ পড়ল রাস্তার ওপর। সামনের কাদামাটির মধ্যে একজোড়া ভেজা পায়ের ছাপ। আমি অবাক হয়ে গেলাম, কারণ পায়ের ছাপগুলো রাস্তার দিক থেকে বাঁশঝাড়ে যায়নি, বরং বাঁশঝাড়ের ভেতর থেকে বের হয়ে সোজা আমার মোটরসাইকেলের পাশে এসে শেষ হয়েছে। তারপর আর কোনো ছাপ নেই। আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু কেউ যেন আমাকে দেখছে। সেই অনুভূতিটা আরও তীব্র হয়ে উঠছিল। হঠাৎ বাঁশঝাড়ের গভীর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো, খুব ধীরে, খুব কষ্টে। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। আমার ভেতরের মানুষটা বলছিল কেউ হয়তো বিপদে পড়েছে। কিন্তু গ্রামের বৃদ্ধদের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল,
তারা বলতেন, রাতে বাঁশঝাড়ের ভেতর যদি কোনো শিশুর কান্না শোনো, কখনোই কাছে যাবে না, কারণ ওটা কোনো শিশুর কান্না নয়। আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। মোটর সাইকেলটা ঠেলে নিয়ে হাঁটতে শুরু করলাম। মাত্র কয়েক কদম এগিয়েছি, হঠাৎ আমার পেছন থেকে আবার সেই কণ্ঠটা ভেসে এলো, রাশেদ, পেছনে তাকা। আমি দাঁড়িয়ে গেলাম। মনের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করছিলাম, যেন যে করেই হোক আমাকে পিছনে তাকাতেই হবে। আমি নিজের চোখ শক্ত করে বন্ধ করলাম। মনে মনে শুধু একটা কথাই বলছিলাম, পেছনে তাকাবো না, যাই হোক পেছনে তাকাবো না। ঠিক তখনই আমার কাঁধের ওপর ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করলাম, বরফের মতো ঠান্ডা, একদম নিঃশব্দ। আমার সারা শরীর কেঁপে উঠল, কিন্তু সাহস করে আমি পিছনে তাকালাম না। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, হঠাৎ সেই স্পর্শটা মিলিয়ে গেল। আমি চোখ খুলতেই দেখলাম মোটরসাইকেলের হেডলাইট নিজে থেকেই জ্বলে উঠেছে, ইঞ্জিনও আবার চালু হয়ে গেছে। মনে হচ্ছিল কিছুই হয়নি। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, সোজা বাড়ির দিকে ছুটলাম। বাড়ি পৌঁছে গেট বন্ধ করলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম। ভাবলাম, সব শেষ, আমি বেঁচে ফিরেছি। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ সেই রাতেই ঘুমানোর আগে যখন মোটরসাইকেলের চাবিটা টেবিলের ওপর রাখছিলাম, তখন খেয়াল করলাম চাবির রিংয়ে একটা শুকনো বাঁশ পাতা গুঁজে আছে। আমি নিশ্চিত ওটা সেখানে আগে ছিল না। আর সেই বাঁশ পাতার ওপর কালো কাদার মতো কিছু দিয়ে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, যে চিহ্নটা আমি এর আগে জীবনে কখনো দেখিনি। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমার চোখ প্রথমে গিয়ে পড়ল টেবিলের ওপর রাখা মোটরসাইকেলের চাবিটার দিকে। চাবির রিংয়ে আটকে থাকা শুকনো বাঁশপাতাটা এখনো ঠিক সেখানেই আছে। আমি ধীরে ধীরে ওটা হাতে নিলাম। পাতার উপর কালো কাদার মতো যেটা লেগেছিল, সেটা আসলে কাদা নয়, শুকিয়ে যাওয়া কোনো কালচে দাগ। আমি যতই তাকাচ্ছিলাম ততই মনে হচ্ছিল চিহ্নটা কোথাও আগে দেখেছি, কিন্তু মনে করতে পারছিলাম না। মা রান্নাঘর থেকে বের হয়ে আমার হাতে বাঁশপাতাটা দেখে হঠাৎ থেমে গেলেন। তার মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, এই পাতা তুই কোথায় পেলি? আমি আগের রাতের সব ঘটনা খুলে বললাম। মা কোনো কথা বললেন না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে বললেন, আজ থেকে সূর্য ডোবার পরে তুই আর ওই রাস্তা দিয়ে যাবি না। আমি হেসে বললাম, মা, এগুলো কুসংস্কার, হয়তো কেউ মজা করেছে। মা এবার একটু রাগী গলায় বললেন, সব কিছুর ব্যাখ্যা মানুষ দিতে পারে না, কিছু জিনিসকে দূর থেকেই সম্মান করতে হয়। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু মনের ভেতর কৌতূহলটা আরও বেড়ে গেল। সেদিন বিকেলে আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচার কাছে গেলাম। বয়স প্রায় 80, পুরো গ্রামের ইতিহাস যেন তার মুখস্থ। আমি বাঁশঝাড়ের কথা বলতেই তার হাত কেঁপে উঠল, চোখের ভেতর অদ্ভুত একটা আতঙ্ক ফুটে উঠল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, রাতে ওখানে তোর নাম ধরে ডাকছিল। আমার বুক ধক করে উঠল। আমি তো তাকে এই কথাটা বলিনি, তাহলে তিনি জানলেন কিভাবে? করিম চাচা নিচু গলায় বললেন,
যদি কোনোদিন ওরা তোর নাম ধরে ডাকে, কখনো উত্তর দিবি না। আর যদি 3 বার একই নামে ডাকে, দৌড়েও লাভ হবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কারণ তখন ওরা জেনে যায় তুই ওদের কথা শুনতে পাচ্ছিস। আমি আবার জিজ্ঞেস করলাম, ওরা কারা? করিম চাচা চারপাশে তাকালেন, যেন কেউ শুনছে। তারপর খুব আস্তে বললেন, সব জিন মসজিদে থাকে না, কিছু জিন জায়গা পাহারা দেয়। এই বাঁশঝাড়টাও তেমন একটা জায়গা। অনেক বছর আগে মানুষ ভুল করে ওদের জায়গায় হাত দিয়েছিল, তারপর থেকেই শুরু হয় বিপদ। আমি আরও কিছু জানতে চাইছিলাম, ঠিক তখনই করিম চাচা হঠাৎ আমার ডান কাঁধের দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন। তার চোখ বড় বড় হয়ে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, তোর পিছনে কে দাঁড়িয়ে আছে? আমার বুকের ভেতর যেন বিস্ফোরণ হলো। আমি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকালাম, কেউ নেই, শুধু খালি উঠান। আমি আবার করিম চাচার দিকে তাকালাম। তিনি তখনও একই জায়গায় তাকিয়ে আছেন, তার ঠোঁট কাঁপছে। তিনি আস্তে আস্তে বললেন, এখনো দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিন্তু পুরো রাস্তা জুড়ে আমার মনে হচ্ছিল আমার ঠিক পিছনে কেউ একজন একই গতিতে হাঁটছে। আমি যতবার থামছি, সেও থেমে যাচ্ছে। আমি যতবার হাঁটছি, সেও হাঁটছে। কিন্তু আমি যতবার পিছনে তাকাচ্ছি, রাস্তা ফাঁকা। বাড়ির দরজায় পৌঁছে যখন শেষবারের মতো পিছনে তাকালাম, তখন দূরের বাঁশঝাড়ের ভেতর দুটো জলজলে চোখ কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল। তারপর এক নিমিষেই অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। সেই রাতের পর আমি আর কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছিলাম না। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক লাগতো। মানুষজন কাজ করছিল, বাচ্চারা মাঠে খেলছিল, গ্রামটা আগের মতোই ব্যস্ত ছিল। কিন্তু সূর্য পশ্চিমে হেলে পড়লেই পুরো গ্রামের পরিবেশ বদলে যেত। মনে হতো কেউ যেন অন্ধকার নামার অপেক্ষায় আছে। আমি লক্ষ্য করলাম, মাগরিবের আজানের পর গ্রামের কেউ আর বাঁশঝাড়ের দিকে রাস্তা ব্যবহার করে না। যার যতই দরকার থাকুক, সবাই অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরে। আমি কয়েকজনকে কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলল না। শুধু একটা কথাই বলল, রাতে ওই দিকে না যাওয়াই ভালো। 2 দিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। আমি ভাবতে শুরু করলাম, হয়তো সবকিছু শেষ হয়ে গেছে। হয়তো সেদিন রাতে যা দেখেছিলাম সবই ছিল ক্লান্ত মস্তিষ্কের ভুল। কিন্তু আমি জানতাম না, আসল ভয় তখনও শুরুই হয়নি। 3য় দিনের সকালে পুরো গ্রামে হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ল, সেলিম কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেলিম কাকা ছিলেন গ্রামের একজন কৃষক, খুবই শান্ত মানুষ। প্রতিদিন ভোরে মাঠে যেতেন, কিন্তু সেদিন ভোর থেকে তিনি নিখোঁজ। তার মোবাইল বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। গ্রামের সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করল। ধানক্ষেত, পুকুর, বাজার, আত্মীয়র বাড়ি, সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। ঠিক দুপুরের দিকে একটা ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করে উঠল, বাঁশঝাড়ের পাশে একজন মানুষ পড়ে আছে। সবাই ছুটে গেল, আমিও গেলাম। দূর থেকেই বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। মানুষজন গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সামনে এগোচ্ছে না। আমি ভিড় ঠেলে সামনে গেলাম। তারপর যা দেখলাম আজও ভুলতে পারিনি। সেলিম কাকা মাটিতে পড়ে আছেন, চোখ দুটো পুরো খোলা, মুখে জমে আছে আতঙ্ক।
মনে হচ্ছিল মারা যাওয়ার আগে তিনি এমন কিছু দেখেছিলেন যেটা মানুষের দেখা উচিত নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত নেই, কোনো মারামারির দাগ নেই। তবুও তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল তিনি অসহনীয় ভয়ে মারা গেছেন। পুলিশ এলো, লাশ পরীক্ষা করল, কিন্তু মৃত্যুর কারণ কেউ বলতে পারল না। ডাক্তার শুধু বললেন হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু গ্রামের কেউ সেই কথা বিশ্বাস করল না, কারণ সেলিম কাকার হার্টের কোনো সমস্যা ছিল না। আমি লাশটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল তার ডান হাতের উপর, আঙুলগুলো শক্ত করে মুঠো করা। মনে হচ্ছিল মারা যাওয়ার আগে তিনি কিছু একটা ধরে রেখেছিলেন। একজন পুলিশ সদস্য ধীরে ধীরে তার হাত খুললেন, আর তারপর সবাই একসাথে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার হাতের ভেতরে ছিল এক টুকরো শুকনো বাঁশ পাতা, ঠিক আমার মোটরসাইকেলের চাবিতে পাওয়া সেই পাতার মতো, আর পাতার ওপর একই কালো অদ্ভুত চিহ্ন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই চিহ্নটা আমি আগেও দেখেছি এবং আমি জানতাম এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ঠিক তখনই ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকা করিম চাচা খুব আস্তে বললেন, প্রথমজন চলে গেল, এখনো থামবে না। আমি দ্রুত তার দিকে তাকিয়ে বললাম, কে থামবে না? করিম চাচা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, যে একবার নাম ধরে ডাকে সে কখনো একজনকে নিয়েই সন্তুষ্ট থাকে না। আমি কিছু বলার আগেই বাঁশঝাড়ের ভেতর থেকে আবার সেই শব্দটা ভেসে এলো, শু শা শু। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, যেটা এবার শুধু আমি না, আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনও শুনতে পেল, রাশেদ, তুই পরের জন। সেই কণ্ঠটা শোনার পর পুরো ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে চাইল না। সবাই দ্রুত সরে যেতে শুরু করল। কিছু মানুষ কালেমা পড়ছিল, কেউ আয়াতুল কুরসি পড়ছিল, কেউ আবার ভয়ে কাঁদছিল। কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমি পরিষ্কার শুনেছি সে আমার নাম ধরে ডাকছিল। করিম চাচা আমার হাত শক্ত করে ধরে বললেন, চল এখান থেকে এক্ষুনি চলে যাই। আমি কোনো কথা না বলে তার সাথে হাঁটতে শুরু করলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। বাঁশঝাড়ের দিক থেকে শুধু আমাকেই যেন কেউ অনুসরণ করছে। মনে হচ্ছিল আমার ঠিক পিছনে ধীরে ধীরে কেউ হাঁটছে। আমি থামলেই সেও থেমে যাচ্ছে, আমি হাঁটলেই সেও হাঁটছে। বাড়িতে ফিরে সেদিন সারা রাত আমার ঘুম হলো না। বারবার জানালার বাইরে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো করে তাকালেই কেউ নেই। রাত ঠিক 2:42। হঠাৎ আমার ঘরের টিনের ছাদের উপর কেউ যেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। ঠক ঠক ঠক। শব্দগুলো খুব ধীর ছিল, কিন্তু প্রতিটা শব্দ যেন আমার বুকের ভেতর আঘাত করছিল। আমি বিছানায় বসে রইলাম, নড়ার সাহস পাচ্ছিলাম না। তারপর শব্দটা ছাদ থেকে নেমে এলো, এবার জানালার ঠিক বাইরে। ঠক ঠক ঠক। তারপর সব চুপ, এমন নীরবতা যেটা মানুষের কানে ব্যথা ধরিয়ে দেয়। ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা কণ্ঠ খুব আস্তে বলল, রাশেদ। আমি চোখ বন্ধ করে বসে রইলাম, কোনো উত্তর দিলাম না।
কয়েক সেকেন্ড পর আবার সেই কণ্ঠ, রাশেদ। এবারও আমি চুপ। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল বাইরেও শোনা যাচ্ছে। তারপর তৃতীয়বার সেই কণ্ঠটা আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে বলল, রাশেদ। আমার মাথার ভেতর হঠাৎ করিম চাচার কথাটা বাজতে লাগলো। 3 বার নাম ধরে ডাকলে উত্তর দিবি না। আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম, একটা শব্দও করলাম না। প্রায় 1 মিনিট পর সব শব্দ থেমে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়তো সে চলে গেছে, হয়তো আমি বেঁচে গেছি। কিন্তু ঠিক তখনই আমার বিছানার নিচ থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। খিলখিল, খিলখিল, খিলখিল। আমার শরীর অবশ হয়ে গেল, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম শব্দটা জানালার বাইরে থেকে নয়, আমার বিছানার নিচ থেকেই আসছে। আমি ধীরে ধীরে নিচের দিকে তাকাতে চাইলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাবা দরজায় জোরে ধাক্কা দিয়ে বললেন, রাশেদ, দরজা খোল। আমি দৌড়ে দরজা খুললাম। বাবা ভেতরে ঢুকেই বললেন, তুই কার সাথে কথা বলছিলি? আমি অবাক হয়ে বললাম, আমি তো কার সাথে কথা বলিনি। বাবা কাঁপা গলায় বললেন, আমি পরিষ্কার শুনেছি, তোর ঘরে 2 জন মানুষের কথা বলার শব্দ আসছিল। আমার গলা শুকিয়ে গেল, কারণ ঘরের ভেতরে তো আমি একাই ছিলাম। আমি ধীরে ধীরে বিছানার নিচে তাকালাম। কেউ নেই, কিন্তু মেঝের ধুলোর ওপর একজোড়া ছোট ছোট ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে দরজার দিকে চলে গেছে, আর দরজার সামনে এসে হঠাৎ করেই মিলিয়ে গেছে। পরদিন ফজরের নামাজের পর করিম চাচা নিজে থেকে আমাদের বাড়িতে এলেন। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি বসেই বললেন, আজ রাতের আগে একজন আলেমের কাছে যেতে হবে, কারণ এখন আর শুধু বাঁশ ঝাড় তোকে ডাকছে না, ওটা তোর সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছে। করিম চাচার কথা শুনে আমরা সেদিনই গ্রামের পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম। সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। ইমাম সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি খুব ধীরে বললেন, এটা সাধারণ কোনো অশুভ জিনিস নয়, অনেক পুরনো একটা জিন যে নিজের জায়গা পাহারা দেয়, আর কেউ তার সীমানা অতিক্রম করলে সে তাকে ছেড়ে দেয় না। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? ইমাম সাহেব বললেন, আজ রাতেই সব কিছুর শেষ হবে, কিন্তু একটা শর্ত আছে, যেই ডাকুক, যাই দেখো, যত ভয় লাগুক, কখনো বাঁশঝাড়ের ভেতরে ঢুকবে না। যদি ঢুকে পড়ো, আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। রাত নামতে বেশি দেরি হলো না। ঈশার নামাজের পর ইমাম সাহেব, করিম চাচা আর আমি 3 জনে বাঁশঝাড়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে রইলাম। চারদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারপর একটার পর একটা বাঁশ জোরে জোরে দুলতে লাগলো, কিন্তু চারপাশের অন্য গাছগুলো একদম স্থির। ঠিক তখনই সেই পরিচিত কণ্ঠটা আবার ভেসে এলো, রাশেদ, এদিকে আয়। আমি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইলাম। ইমাম সাহেব উচ্চস্বরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। কণ্ঠটা হঠাৎ বদলে গেল। এবার আর মানুষের মতো শোনাচ্ছিল না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো গলা কথা বলছে। চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা কালো ছায়া খুব দ্রুত বেরিয়ে এলো। আমি শুধু দেখলাম ওটা মানুষের মতো লম্বা, কিন্তু ওর পা মাটিতে ছিল না।
ছায়াটা কয়েক মুহূর্ত আমাদের সামনে স্থির থাকলো। তারপর বিদ্যুতের গতিতে করিম চাচার দিকে ছুটে গেল। করিম চাচা শুধু একবার চিৎকার করে উঠলেন, পালাও! তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি আর ইমাম সাহেব দৌড়ে সামনে গেলাম। করিম চাচা মাটিতে পড়ে আছেন, চোখ দুটো খোলা, মুখে ভয়ের ছাপ। তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তার নিঃশ্বাস থেমে গেছে। তিনি আর বেঁচে নেই। আর তার মুঠো গড়া হাতে আবারও পাওয়া গেল একটা শুকনো বাঁশ পাতা, ঠিক একই কালো চিহ্ন আঁকা। করিম চাচার মৃত্যুর পর পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। কেউ আর সূর্য ডোবার পর ঘর থেকে বেরোতো না। সন্ধ্যা নামলেই সব দরজা জানালা বন্ধ হয়ে যেত। কিন্তু আমি জানতাম এভাবে পালিয়ে বাঁচা যাবে না, কারণ ওই জিনটা এখনো আমাকে ছাড়েনি। পরদিন সকালে ইমাম সাহেব আমাকে ডেকে বললেন, আজ রাতেই সব শেষ হবে, হয় ও চলে যাবে, না হয় তুই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আমি প্রস্তুত। সেদিন রাত ঠিক 12টায় আমি আর ইমাম সাহেব আবার সেই বাঁশঝাড়ের সামনে দাঁড়ালাম। আকাশে চাঁদ ছিল না, চারপাশ অস্বাভাবিক অন্ধকার, বাতাসও থেমে গেছে। হঠাৎ সব বাঁশ একসাথে কাঁপতে শুরু করলো। শু শা শু। তারপর সেই কণ্ঠটা আবার ভেসে এলো, রাশেদ, এবার আয়, তুই অনেক দেরি করে ফেলেছিস। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। ইমাম সাহেব উচ্চস্বরে কুরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। হঠাৎ বাঁশঝাড়ের মাঝখানে কালো ধোঁয়ার মতো একটা ছায়া দেখা দিল। ধীরে ধীরে সেটা মানুষের আকৃতি নিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দুটো আগুনের মতো জ্বলন্ত চোখ আর অস্বাভাবিক লম্বা হাত। মনে হচ্ছিল ওটা অন্ধকার থেকেই তৈরি হয়েছে। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাঁশগুলো এত জোরে দুলছিল যেন ভেঙে পড়বে। জিনটা 1 পা, 2 পা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি শুধু আয়াতুল কুরসি পড়ছিলাম। এক মুহূর্তের জন্য জিনটা থেমে গেল, তারপর প্রচণ্ড বিকট একটা চিৎকার করল। মনে হচ্ছিল পুরো বাঁশঝাড় কেঁপে উঠেছে। ঠিক তখনই ইমাম সাহেব জোরে বললেন, এক্ষুনি চলে যা। সেই কথা শেষ হওয়ার সাথে সাথে প্রচণ্ড ঝড় উঠল, চারপাশ ধুলোয় ঢেকে গেল। আমি চোখ খুলে রাখতে পারছিলাম না। কয়েক সেকেন্ড পরে সবকিছু আবার শান্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে সামনে তাকালাম। জিনটা আর সেখানে নেই। বাঁশঝাড় আবার নিস্তব্ধ। মনে হচ্ছিল সব শেষ। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ভাবলাম অবশেষে দুঃশতুনো শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই আমার পাশ থেকে একটা ভারী শব্দ এলো। আমি ঘুরে তাকালাম। ইমাম সাহেব মাটিতে পড়ে আছেন, চোখ দুটো খোলা, মুখে জমে আছে চরম আতঙ্ক। তার নিঃশ্বাস বন্ধ, তিনি আর বেঁচে নেই। আমি কাঁপা হাতে তার পাশে বসে পড়লাম। তার ডান হাতটা শক্ত করে বন্ধ ছিল। ধীরে ধীরে হাত খুলতেই ভেতর থেকে একটা শুকনো বাঁশ পাতা পড়ে গেল। পাতার ওপর সেই একই কালো চিহ্ন। আমি মাথা তুলে বাঁশঝাড়ের দিকে তাকালাম। অন্ধকারের ভেতর 2 জোড়া আগুনের মতো চোখ কয়েক সেকেন্ড চলল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল।
আজও সেই বাঁশঝাড় আছে। দিনের বেলায় সবকিছু স্বাভাবিকই মনে হয়, কিন্তু গ্রামের মানুষ এখনো সূর্য ডোবার পর ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে কিছু জায়গা মানুষের জন্য নয়। আর যদি কোনো রাতে কোনো নির্জন বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ আপনার নাম ধরে ডাকে, তাহলে একবারও পিছনে তাকাবেন না, কারণ সব ডাক মানুষের হয় না। আপনি দেখছিলেন ভূত.com, যেখানে বাস্তব, লোককথা আর অজানার মাঝের সীমারেখা প্রতিটি গল্পের সাথে আরও অস্পষ্ট হয়ে যায়। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ভূত.com, কারণ পরের গল্পে হয়তো অন্ধকার আপনার আরও একটু কাছে চলে আসবে।